দেড় বছরের মধ্যেই যে নির্বাচন তা দিনের আলোর মতোই পরিষ্কার হয়েছে প্রধান উপদেষ্টার কথার মধ্য দিয়ে। কিন্তু কবে নির্বাচন তা নিয়ে কেবল প্রশ্ন বাড়ছে, যেমন অন্তর্বর্তী সরকারের নিকট চাপও বাড়ছে রাজনৈতিক দলগুলোর। কিন্তু সংস্কারের এই সময়ে ছাত্র জনতার হাত ধরে আসা বিজয়ে কিভাবে ফিরবে গণতান্ত্রিক ধারা, সেটাই এখন দেখার বিষয়। আজ নির্বাচনের নানা বিষয় নিয়ে কথা বলবো ৪৭তম পর্বে। সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। আমরা দেখেছি যে নির্বাচন নিয়ে আসলে বরাবরই কিন্তু রাজনৈতিক দলগুলো নানা বিষয় বলছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে প্রয়োজনীয় যে সংস্কার বা অল্প কিছু সংস্কার করে কিন্তু নির্বাচনের দিকে হাঁটার জন্য, যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেই সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, ৬টি সংস্কার কমিশন, সেই কমিশনগুলোর প্রতিবেদনের আলোকে কিছু সংস্কার করে কিন্তু নির্বাচনের দিকে যাওয়ার একটা তারা কিন্তু কথা বলছেন। এবং কয়েকদিন আগে কিন্তু প্রেস সচিব অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের তিনিও কিন্তু জানিয়েছেন যে যদি অল্প কিছু সংস্কার করা সম্ভব হয়, সেই অল্প কিছু সংস্কার হয়েই কিন্তু নির্বাচন যদি করা লাগে সেটা কিন্তু এই বছরের মধ্যে করা সম্ভব। তবে আরও যদি বেশি কিছু সংস্কার করা দরকার হয় সেক্ষেত্রে কিন্তু সেটা দেড় বছর পর্যন্ত সময় লাগতে পারে। বিএনপি ছাড়াও জামায়াত ইসলামীও কিন্তু কথা বলেছে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কিন্তু কথা বলেছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন হলো প্রথম সংস্কার, -2 ফর্মুলা গুঞ্জন আলোচনার বিষয় নয়। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন যে জামাতের সঙ্গে দূরত্ব নেই, তারাও গণতন্ত্র চায়, নির্বাচন চায় এবং আমরাও চাই। এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কথা বলেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর আসুন আমরা সকলে মিলে নির্বাচনের দিকে এগিয়ে যাই। অর্থাৎ এর মাধ্যমে বলাই যায় যে আজকে যেই নির্বাচনের বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, সেখানে কিন্তু রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি এবং জামাত বলেছে যে প্রয়োজনীয় যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারের পরপর নির্বাচন জরুরি। এবং -2 ফর্মুলা নিয়ে যে কথাবার্তা উঠেছে সেটা একেবারেই অমূলক বলে বলছেন বিএনপির নেতারা। ভোটে টেনে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। প্রতিদিনই আমাদের এই ভোটের ট্রেনে একজন করে অতিথি কিন্তু যুক্ত হন। তারা আজকে সারাদিনে যে নির্বাচনের আলোচনা বা নির্বাচন নিয়ে যে নানা আলোচনা, সেসব বিষয়ে তাদের সঙ্গে আমরা কথা বলি। আজ ঠিক একইভাবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান। নাজমুল হাসান, ভোটের ট্রেনে আপনাকে স্বাগত। আমরা জানতে চাই যে যেহেতু আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কও ছিলেন, সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র সরকার পতনের উদ্দেশ্যই ছিল না, এর বাইরে নানা ধরনের সংস্কার সহ নানা ধরনের বিষয়গুলো কিন্তু ছিল। তো এই যে গত 6 মাস পেরিয়েছে, এই 6 মাসে আপনারা কতটা সফলতা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে, যারা আমাদেরকে দেখছে সবাইকে শুভেচ্ছা। আসলে আমরা শুধু সরকার পতনের লক্ষ্যেই কিন্তু আমরা এক দফা দাবি দেইনি, কিন্তু এখানে একটা স্পষ্ট বিষয় আছে। আমরা বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ বিনিময়ের লক্ষ্যে কোটা সংস্কার চেয়েছিলাম, যেখানে 2018 সালে যে কোটা সংস্কার বাতিল করা হয়েছিল সেটা হাইকোর্টের রায় থেকে যখন সেটা পুনর্বল হয় তখন আমরা সেটার বিরুদ্ধে রাজপথে নেমেছি। এখন যখন আমরা রাজপথে নেমেছি ঠিক সেই সময় আমরা দেখেছি বাংলা ব্লকের কর্মসূচি বা কমপ্লিট শাটডাউন, প্রত্যেকটা কর্মসূচিতে রিক্সা চালক, দিনমজুর, গার্মেন্টস শ্রমিকরাও নেমে এসেছে। আমাদেরকে তারা যে 200 টাকা ইনকাম করতো সেখান দিয়ে আমাদের চা, বিস্কুট, পানি নিয়ে আসতো। তখন আমরা ভাবলাম যে এই যে রিক্সা চালক যিনি আসছে তার তো এই কোটা সংস্কার করে তার কোনো লাভ হচ্ছে না। পরবর্তীতে আমরা একই সাথে আমরা যখন দেখতে পেয়েছি রাজশাহী, রংপুর আবু সাইদকে যখন হত্যা করা হয়েছে সেই সময়, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নির্লিপ্ত ভূমিকা পালন করেছে, তখন মনে হয়েছে বাংলাদেশের পরতে যে অন্যায়, অনিয়ম, দুর্নীতি রয়েছে, শুধু কোটা সংস্কার করলে হবে না, পুরো বাংলাদেশেরই সংস্কার করার প্রয়োজন, যার লক্ষ্যেই কিন্তু আমরা এক দফা দাবি জানিয়েছি। এখন একটা কথা স্পষ্ট আছে, আমরা যখন এক দফা দাবি জানিয়েছিলাম সেই ব্যানারটাতে যদি আপনারা খেয়াল করেন সেখানে লেখা আছে ফেসিবাদী ব্যবস্থা বিলোপ করা। অর্থাৎ যেই ম্যাটেরিয়াল থাকলে একটা মানুষ দৈত্য দানব হয়ে যায়, শেখ হাসিনার মতো ফেসিস্ট হয়ে যায়, সেই অবকাঠামোগুলো ধ্বংস করতে হবে। তার প্রত্যয়ই কিন্তু আমাদের এক দফা দাবি বাস্তবায়ন হয়েছে এবং বাংলাদেশ থেকে শেখ হাসিনা পলায়ন হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা দেখতে পেয়েছি নির্বাচন সংস্কার কমিশন, তারপর সংবিধান সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন সহ বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে। তবে আমরা মনে করি যেই প্রত্যাশা নিয়ে আমরা শেখ হাসিনাকে হটিয়েছি, যা বিগত সময় পাইনি, সেটা
অনেকাংশে আমরা এখনো গত 6 মাসে আমরা দেখতে পাই নাই। সেক্ষেত্রে আমরা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণে অনেকটাই তারা ব্যর্থতার পরিচয় এখনো দিয়েছে। যদিও আমরা জানি একটা পঙ্গুত্ব একটা রাষ্ট্রের কাছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা পেয়েছে, যেখানে অর্থনৈতিক অবস্থা ধ্বংস হয়ে গেছে, আমাদের পোশাক শিল্প ধ্বংস হয়ে গেছে, পাশাপাশি আমরা পানির সঞ্চয় দেখতে পেয়েছি। ভারতীয় আগ্রাসন এবং আধিপত্য যে বিগত সময়ে ছিল সেটাও স্পষ্ট ছিল, প্রায় 56 লাখ মানুষ পানিবন্দী ছিল। তো অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান সময়টা খুবই চ্যালেঞ্জিং। তারপর আমরা যেহেতু এটা 18 কোটি মানুষের সরকার, অনেক প্রত্যাশা নিয়ে এই সরকার ক্ষমতা এসেছে, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা অনেকটাই পাই নাই। কিন্তু আমাদের এখানে মূল যে বেসিক যে বিষয়গুলো, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আমরা যদি এই সরকার যদি চালের দাম, তেলের দাম, আলুর দাম যদি ন্যূনতম সহনীয় পর্যায়ে নিয়ে আসতো, তাহলে আমরা যেই প্রত্যাশা ছিল সেটা পূরণ হতো। কিন্তু এইখানে যে বাজার সিন্ডিকেটের কারণে অনেকটাই তারা পিছিয়ে আছে, এই জায়গায় তারা অনেকটাই ব্যর্থতার পরিচয় দিয়েছে আমি মনে করি। নাজমুল, আপনি দ্রব্যমূল্য নিয়ে কথা বলছিলেন, পাশাপাশি বিচারের যে বিষয়টা সেটাও কিন্তু বারবার আসছে। দেখতে পাচ্ছি যে নির্বাচনের কথা যতটা বারবার রাজনৈতিক দলগুলোর মুখে আসছে, সেটা নানা মহলে বেশ আলোচনা বা সরব আছে। তবে বিচারের যে বিষয়টা সেটা কি দিন দিন পিছিয়ে যাচ্ছে কিনা, কি মনে হয় আপনার? অবশ্যই দেখেন, যেখানে এখনো শহীদের রক্তের দাগ শুকায় নাই, প্রায় 2000 অধিক শহীদ হয়েছে, তাদের বিচারের জন্য কেন আমরা প্রশ্ন করছি না? তাদের বিচারের জন্য কেন আমরা একসাথে হচ্ছি না? যেখানে দেখেন এই যে শহীদদের যে যাদের কল্যাণে, যাদের হিংস্র কারণে আমাদের অনেকের মা বোনের ভোগ খালি হয়েছে। আমার এক শহীদ পরিবারের কাছে যখন কথা বলি, তারা বলে যেখানে আমার ছেলে আর ফিরে আসবে না, সেখানে আওয়ামী লীগ কেন ফিরে আসবে? সেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন বিচার হচ্ছে না? সেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন আমরা বাংলাদেশের বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো তারা শক্ত ভাষায় কথা বলছে না? এটা প্রত্যেকটা শহীদ পরিবারের আকাঙ্ক্ষা, এটা প্রত্যেকটা জুলাই আগস্ট ছাত্রনাগরিক অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের আকাঙ্ক্ষা ছিল যে এই যে বিচারে যে দীর্ঘসূত্রিতা বিগত সময় ছিল, অন্তত বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো এই শহীদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য হলো, যদিও আমরা তাদের সন্তানকে তার মায়ের কোলে ফেরত দিতে পারবো না, অন্তত এই স্বৈরাচার শেখ হাসিনা দোষর থেকে শুরু করে যারা হত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করলে অন্তত আমাদের শহীদ পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়া যেত। কিন্তু সেই জায়গায় আমরা বর্তমান বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাচ্ছি না। একই সাথে আমরা বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাতে আমাদের ফিরে আসা উচিত। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আপসহীন যে মনোভাব, সেই জায়গায় সবার ফিরে আসা উচিত বলে আমি মনে করি। এবং বিচার ব্যবস্থা সহ অন্যান্য যে সংস্কারের কথা বলা হচ্ছে, তো সেই সংস্কারগুলো কি আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তবে সংস্কারে এই যারা সংস্কার কমিশনের দায়িত্ব আছে তারা কিন্তু বলেছে আমরা সংস্কার একটা রিপোর্ট দিব, তার পরবর্তীতে বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে তাদের ঐক্যমতের ভিত্তিতে কোনগুলো করা যায়, কোনগুলো করা যাবে না, সেই বিষয়গুলো একটা সামারাইজ করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়, যেখানে এই টপিকসে আসে নাই, কিন্তু রাজনৈতিক দলগুলো তারা বলতেছে সংস্কার কিসের? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শুধুমাত্র নির্বাচনের ভোট দেওয়ার জন্য কিন্তু এতগুলো মানুষ শহীদ হয় নাই। আমরা 2014 সালে নির্বাচন ভোটবিহীন একটা নির্বাচন দেখতে পেয়েছি। 18 সালে প্রত্যেকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, কিন্তু শেখ হাসিনার কারিশমায়, জাদুঘরী কারিশমায় কিন্তু সেখানে ভোট ডাকাতি নির্বাচন হয়েছে। 2024 সালে ডামি নির্বাচন হয়েছে। তা আমরাও চাই ভোটাধিকার প্রয়োগ করতে, কিন্তু শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগ করার যে একটা বন্দোবস্ত, আমি আওয়ামী লীগের আমি দানিশ হিসেবে ভোট দিলাম, সেই ভোটটা চলে যেত নৌকায়। এই যে নির্বাচনের মেশিনের মধ্যে যে বুথ, সেগুলো তো সংস্কার করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা বিগত 1.5 যুগ যাবত দেখতে পেয়েছি শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে তাকে রিমান্ডে নামে নির্যাতন করতে হয়েছে। 2022 সালে আমাকে শাহবাগ থানায় উল্টিয়ে নির্যাতন করা হয়েছে, শুধুমাত্র আমি শহীদ আবরার ফাদের স্মরণ সভার প্রোগ্রাম করতে গিয়েছিলাম। সুতরাং আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের বিচারকের নামে যারা অবিচার করছে সেই প্রথা থাকবে না, পুলিশের নামে যারা আছে, রক্ষকের নামে যারা বক্ষকে কাজ করে তারা থাকতে পারবে না, এবং প্রত্যেকটা মানুষ ন্যূনতম মর্যাদা নিয়ে যেন বসবাস করতে পারে, সেই প্রক্রিয়ার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা করে দিয়ে যায়। এবং নাজমুল, আপনি সংস্কার নিয়ে যেমন বলছিলেন, পাশাপাশি আমরা কিন্তু এখনো নানা ধরনের চাঁদাবাজি কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা ছাত্রদের নিয়ে কাজ করেন, তো সেই ছাত্রদের কারো কারো বিরুদ্ধে কিন্তু চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে, সেই ব্যাপারে কি বলবেন? আসলে ছাত্র বা চাঁদাবাজ কারো পরিচয় নাই, যদি যেই করে থাকে তার বিরুদ্ধে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই, বর্তমানে তো আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, যুবলীগের সন্ত্রাসীরা নাই, তাহলে যে চাঁদাবাজি করতেছে তারা কারা? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, অনতিবিলম্বে যারা যেখানে চাঁদাবাজকে দেখা যাবে তাদের জন্য বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা না হয়। এক্ষেত্রে যদি কোনো ছাত্র কেউ সম্পৃক্ত থাকে তাদের জন্য আরো বেশি জুলাই পিটানো হয়, এরকম একটা ব্যবস্থা তৈরি করতে হবে। কারণ আমরা চাঁদাবাজের বাংলাদেশ দেখতে চাই না, আমরা গুন্ডাবির বাংলাদেশ দেখতে চাই না, আমরা একটা শান্তিপ্রিয় বাংলাদেশ তৈরি করতে চাই, যেখানে প্রত্যেকটা মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। নাজমুল হাসান, আপনাকে
আমরা আসলে আরেকটু জানতে চাই যে আসলে যেই সংস্কার কমিশনগুলো রয়েছে কিংবা আপনি বিচার ব্যবস্থার কথাও বললেন, তো সেই কমিশনগুলো আসলে যেই সময়টা দেওয়া হয়েছে অর্থাৎ 31 ডিসেম্বরের মধ্যে, এবং সেটা আরও 15 দিন বাড়ানো হয়েছে যে 5টা সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দিবে, আরও একটা কমিশন এই মাসের শেষ নাগাদ দিবে। তো সেই সংস্কারের পরপর আরও একটা কমিশন কিন্তু হওয়ার কথা। সব মিলিয়ে নির্বাচনের যে সময়, সেই সময়টা কি আপনার ঠিক মনে হচ্ছে যে এই বছর বা 1.5 বছরের মধ্যেই নির্বাচন সম্ভব? অবশ্যই সম্ভব, এখানে আন্তরিকতার প্রয়োজন। এবং আমি একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার এবং সংস্কার কমিশন যারা দায়িত্বে আছেন তাদেরকে বলতে চাই, আপনারা কিন্তু 5 বছর বা 10 বছরের জন্য ম্যান্ডেট নিয়ে এখানে আসেন নাই। তাহলে যতটুকু সময় আছে আপনারা এখানে আন্তরিকতা দিয়ে সময় ক্ষেপণ না করে যে বিদ্যমান সমস্যাগুলো আপনারা পেয়েছেন সেগুলো আমাদের মধ্যে উত্থাপন করেন। যদি আপনারা দীর্ঘসূত্রিতা দেখেন তাহলে দেশের জনগণ আপনাদের পাশে যেভাবে ছিল হয়তো ওইভাবে থাকবে না। তবে নির্বাচনের প্রশ্ন আমি এই জিনিসটা বলতে চাই, জুলাই আগস্ট ছাত্র নাগরিক যে অভ্যুত্থান হয়েছে ছাত্রদের নেতৃত্বে, সেই ছাত্রদের জন্য আপনারা কি বলছেন? রাজনৈতিক দলগুলো কি ছাত্রদের জন্য কথা বলছে? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে কি ছাত্র সংসদ নির্বাচনের জন্য কথা বলছে? অবশ্যই আমরা জোর দাবি জানাচ্ছি, জাতীয় নির্বাচন আগে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে গত 1.5 যুগ যাবত ছাত্রলীগের যে গণরম গেস্টমের যে টর্চার সেল ছিল সেগুলো অচলায়তন ভেঙে আমরা ছাত্রদের প্রতিনিধিত্ব করার যে জায়গা, ছাত্র সংসদ নির্বাচন আগে দিতে হবে, পরবর্তীতে আমরা স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচন হোক। তবে রাজনৈতিক দলগুলো মাথায় রাখা উচিত, যাদের কল্যাণে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোতে যেন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়, সেজন্য প্রথমে আমরা ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার। নাজমুল হাসান, আপনি জাতীয় নির্বাচন নিয়ে বলছেন, ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার সহ যে সংস্কারের বিষয়গুলো নিয়ে বলেছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নাজমুল হাসান, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন এবং ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। ভোটে টেনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ভোটের ট্রেনে স্বাগতম। এবার দেখে আসতে চাই সংসদীয় আসন পরিক্রমা। নওগাঁ 2 নিয়ে আলোচনা করতে চাই। নওগাঁ 2 সংসদীয় আসন 47 এবং এই 47 আসনের যে সীমানা সেটা পতিতলা এবং ধামইরহাট উপজেলা নিয়ে, এবং মোট ভোটার এখানে রয়েছে 3,56,137 জন 2023 সাল অনুযায়ী, এবং পুরুষ ভোটার এখানে 1,77,574 জন এবং নারী ভোটার কিছুটা বেশি 1,78,562 জন। সব মিলিয়ে এই ছিল নওগাঁ 2 আসন। এবং আজকে যে আলোচনা হলো সেসব বিষয় নিয়ে বলা যায় যে সংসদের যে নির্বাচন, সেই জাতীয় নির্বাচন যেমন বিরোধী দল যে দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো তারা দ্রুত চাচ্ছেন এবং সংস্কার অল্প হলেও তার পরপরই যাতে নির্বাচন হয় সেসব বিষয় নিয়ে কিন্তু তারা বলছেন। আজকের মতো ভোটের ট্রেন শেষ করছি। আগামী পর্বে নতুন কোনো বিষয়ে কথা হবে। শুভরাত্রি।